বা একটু হলেও দেখছেন কিনা। মানব দেহের বিশেষ ইন্দ্রিয় সমূহ পাঁচটা, সেই পাঁচটা হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। এগুলো বলা হয়েছিল এবং এগুলো মুখস্থ করতে বলা হয়েছে। আশা করি অনলাইনে সবাই আপনারা পড়ছেন এবং যাদের পড়া হয়নি তারা আগামীতে আবার দেখে নেবেন এগুলো। এর স্কেলেটাল সিস্টেমের আলোচ্য বিষয় হচ্ছে মানব দেহ গঠনের জন্য যে শেপটা প্রয়োজন সেই শেপগুলো প্রদান করা হয়েছে হাড়ের মাধ্যমে। যদি শরীরে বডি স্ট্রাকচারগুলোর মধ্যে হাড় না থাকতো তাহলে আমরা এই বিভিন্ন রাখতে পারতাম না। এইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে স্কেলেটাল সিস্টেমের কাজ। আর স্কেলেটাল সিস্টেমের বাংলা হচ্ছে কঙ্কাল তন্ত্র। মানব দেহের শরীরের যদি মাংসগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বাকি থাকে কি হাড়, ঠিক আছে। এই যে ছবিতে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে কঙ্কাল তন্ত্র বা একটা কঙ্কাল। মানব দেহের কঙ্কাল বা হাড়ের বিভিন্ন নাম আছে, সেই নামগুলো আমরা একটা একটা করে এখন আলোচনা করব। অস্থি ও তরণাস্থি দ্বারা গঠিত যে তন্ত্র দেহের কাঠামো তৈরি করে। অস্থি ও তরুণাস্থি দ্বারা গঠিত যে তন্ত্র দেহের কাঠামো তৈরি করে এবং দেহের অভ্যন্তরে ভিতরের নরম অঙ্গগুলোকে সংরক্ষণ করে। নরম অঙ্গগুলো কোনগুলো? যেগুলো মাংসপিণ্ড দিয়ে তৈরি হয়েছে, যেমন লিভার, হার্ট, কিডনি, ইন্টেস্টাইন, এগুলো সবগুলোই নরম, ঠিক আছে। সংরক্ষণ করে ও দেহের ভার বহন করে তাকে অস্থিতন্ত্র বা কঙ্কালতন্ত্র অথবা স্কেলেটাল সিস্টেম বলা হয়। ক্লিয়ার? তাহলে সহজভাবে যদি বলি, মানব দেহ নরম অংশগুলো ভিতরের যে নরম অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রোটেকশন দেওয়া, দেহের ভার বহন করা এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে গাঠনিকগুলো তৈরি করা, এই তৈরি করার কাজগুলোই করা হচ্ছে স্কেলেটাল সিস্টেম। মানব দেহে মোট 206টি হাড় আছে। তাহলে একটা শিশুরও কি 206টা হাড় থাকতে পারে? না। একটি পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক মানুষের 206টি হাড় শরীরে দেখা যায়। কয়টা? 206টা। শিশুদের কিছু কম থাকে, যেগুলো আস্তে আস্তে বয়সের সাথে সাথে বাড়তে থাকে, তখন সেটা আলাদা। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা ছবি দেখলাম, ঠিক আছে। যাদের কাছে বই আছে তারা বইটা বের করেন। সবার বইয়ে স্কেলেটাল সিস্টেমটা আছে। আপনি পাচ্ছেন, আপনার বইও আছে, সূচিপত্র খোঁজ করেন। অঞ্চল ভেদে মানব দেহের অস্থিসমূহের বিবরণ দেওয়া হলো। অঞ্চল ভেদে শরীরের উপরের অঞ্চল, নিচের অঞ্চল, এইভাবে ভাগ করে বোনস অফ আপার লিম্ব ঊর্ধ্বাঙ্গের অস্থিসমূহগুলো কোনগুলো, ঠিক আছে, সেইগুলো একটু আমরা নাম বলি। স্ক্যাপুলা, ক্লাভিকল, এই এখন যে নামগুলো উচ্চারণ করছি এইগুলোর বাংলা হয় না। কেন? যে আমার নাম হচ্ছে নাহিদ, আমার নাহিদ নামের বাংলা কি? এরকম যেরকম নাই, এখানে যেগুলো আছে এগুলো শরীরের বিভিন্ন অংশের নাম, সবগুলোরই বাংলা হবে না, ঠিক আছে। স্ক্যাপুলা, ক্লাভিকল, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জাস। মানুষের শরীরে স্ক্যাপুলা আছে কোথায়? পিঠের উপরিভাগে। ক্লাভিকল আছে দুইটা। ক্লাভিকলের অবস্থান হচ্ছে সামনে গলার নিচে। ক্লাভিকল হচ্ছে এইটা, ঠিক আছে। আর স্ক্যাপুলা হচ্ছে এইখানে আর এইখানে। হিউমেরাস আমাদের এই বাহুতে যেটা থাকে এটাই হচ্ছে হিউমেরাস, ঠিক আছে। রেডিয়াস, আলনা। আলনা আমরা পোশাক রাখার জন্য ব্যবহার করি। তাহলে
মানব দেহ যদি হাত এইভাবে রাখা হয়, ভিতরের পার্টে যেটা থাকে সেটার নাম হচ্ছে আলনা, আর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে রেডিয়াস। এখানে দুইটা হাড় আছে, এই যে ঠিক এরকম, এখানে দেখা যাচ্ছে দুইটা, ভিতরেরটার নাম হচ্ছে আলনা, বাইরেরটার নাম হচ্ছে রেডিয়াস। তাহলে দুইটা রেডিয়াস, দুইটা আলনা, ঠিক আছে। কার্পাল, কার্পাল কার্পাল হচ্ছে প্রতি হাতে থাকে 8টি করে, ঠিক আছে। এক হাতে যদি 8টি থাকে তাহলে দুই হাতে কয়টা থাকবে? এক হাতে 8টি আছে, তাহলে দুই হাতে আছে 16টি, ঠিক আছে। তারপরে মেটা কার্পাল আছে 5টি, তাহলে দুই হাতে কয়টা পাবো? 10টা পাবো। ফ্যালাঞ্জাস, আচ্ছা আমরা আরেকবার একটু বলি, কার্পাল হচ্ছে আমাদের এখানে আছে, ঠিক আছে, আমরা যেটাকে কবজি বলি, মুভমেন্ট করছে, এই যে এটা আছে, এটা। তারপরে এটা হচ্ছে কি, এটা কার্পাল, এটা মেটা কার্পাল, এটা ফ্যালাঞ্জাস। ফ্যালাঞ্জাস মানে কোনগুলো? আঙ্গুলের মধ্যে, এখানে একটা ভাঁজ, এখানে ভাঁজ করলাম, তিনটা ভাঁজ আসলো না, একটা দুইটা তিনটা, এই তিনটা হচ্ছে ফ্যালাঞ্জাস। ফ্যালাঞ্জাসের সংখ্যা কত? 14টা, 14 গুণন 2 মানে 28টা দুই হাতের জন্য। ঠিক এই রকম ভাবে যদি আমরা পায়ে যাই নিম্নাঙ্গের দিকে, মানে লোয়ার পার্টের দিকে, ঠিক এরকমই পায়ে হচ্ছে মেটাকার্পাল, মেটাটার্সাল, ঠিক আছে, এরকম আছে। তাহলে আমরা উপরে যেগুলো পড়লাম আবার নামগুলো বলি, স্কাপুলা, ক্লাভিকল, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জাস। এই সবগুলো হাড় মিলে হলো কয়টা? 64টা, ঠিক আছে। 206টা হাড়ের আজকে পরিচিতি পড়াচ্ছি। আরেকবার আমি বলে দিই শরীরের কোথায় কোনটা কিভাবে আছে। স্কাপুলা পিছনের দিকে, এই দুইটা হচ্ছে স্কাপুলা। ক্লাভিকল সামনের দিকে, ঠিক আছে। যদি এরকম হয়, একজন আসি, লম্বা দেখে একজন আসি, পলাশ সামনে আসো, পলাশকে দেখাই। এইভাবে যদি দাঁড়ানো যায়, এখানে দুইটা হাড় আছে না, যদি ওপেন বডি থাকতো তাহলে দেখানো যেত, এই যে এখানে এন্ড মানে শেষ অংশ এইদিকে, ঠিক আছে, এটা হচ্ছে স্কাপুলা। এইভাবে যদি আমরা সামনের দিকে আসি, এখানে দুইটা হাড় দেখতে পাওয়া যাচ্ছে না, এটা বের করে দেখাই, এই যে এখানে শক্ত, গ্রাম অঞ্চলে বলে না যে বুকের পাতা বের হয়ে যাচ্ছে, এই রকম যে এখানে হয়ে যাচ্ছে, যে এখানে গর্ত হয়ে যাচ্ছে, যে ছেলে বা মেয়ে যেই হোক খাবার খাচ্ছে না বা হেরে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, এরকম করে, এইটার নাম হচ্ছে ক্লাভিকল, ঠিক আছে। ক্লাভিকলটা কলারের শেষ অংশে থাকে, এই যে এটা কলারের শেষ অংশ এখানে থাকে। বাংলা নাম হচ্ছে কলার বোনও বলা যায়, ঠিক আছে। হিউমেরাস, এবার হাতটা যদি এই রকম করি, এখান থেকে এই যে এইটা কি কোনই, এই কোনই থেকে এই কি এটা কাঁধের জয়েন্ট বা কাঁধের জোড়া, এই পর্যন্ত যে হাড়টা আছে সেটা হচ্ছে হিউমেরাস। তারপরে হচ্ছে রেডিয়াস, বললাম যে হাতটা এইভাবে রাখলে ঠিক এইভাবে ওঠাও, এটা ওঠাও, রেডিয়াস আলনা, ঠিক আছে। তারপরে আছে কার্পাল, এইবার হচ্ছে হাত, এই যে এখানে ছোট ছোট কিছু হাড় গুলো আছে সেগুলো হচ্ছে আমরা বলছি কার্পাল। কার্পালের উপরে একটু লম্বা লম্বা যেটা আছে সেটা হচ্ছে মেটাকার্পাল, ঠিক আছে। এই কার্পালের সাথে মেটাকার্পালের সংযোগ করছে, সরি, কার্পাল আর ফ্যালাঞ্জাসের সাথে সম্পর্ক করছে মেটাকার্পাল, আর আঙ্গুলের মধ্যে যে হাড়গুলো আছে সেগুলো হচ্ছে ফ্যালাঞ্জাস। তাহলে এই 64টা কি সম্পূর্ণভাবে বোঝা গেছে কোনটা কি নাম? যদি এবার ধরা হয় যে আপনার এইখানে কি হাড় আছে, সেই হাড়গুলোর নাম কি কি, তাহলে বলা যাবে না? জি জি। এবার হচ্ছে বোন অফ লোয়ার লিম্ব, মানে নিম্নাঙ্গের অস্থিসমূহের নাম। এখানে হচ্ছে হিপ বোন, হিপ বোন থাকে কোমরের হাড়, হিপ বোন, ঠিক আছে। হিপ বোনের সংখ্যা হচ্ছে 2টা, ডান এবং বাম। ফিমার, ফিমার হচ্ছে 2টা, ফিমার হচ্ছে শরীরের সবথেকে বড় হাড়, যেটা থাকে কোমর এবং হাঁটু এর মাঝে, ঠিক আছে। এই দুইটা জায়গাতে থাকে ফিমার, কি বললাম? ফিমার। আর হাতের এখানে থেকে কি হিউমেরাস, অনেক সময় গোলমাল থেকে যায় যে এটা হিউমেরাসটা নিচে বলে ফেলছে
ফিমারটা উপরে বলে ফেলছে, সেই জন্য দুইটা আলাদা আলাদা ভাবে মুখস্থ করতে হবে। তারপরে আছে প্যাটেলা, ঠিক আছে? প্যাটেলা হচ্ছে আমরা যেটাকে বাংলায় বলি যে হাঁটু বা নিয়ের উপরে যে মালয় থাকে, যেটা নড়াচড়া করে মুভমেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়। ক্যামেরা যেহেতু নিচের দিকে নাই, তো আমরা যখন পা মুভ করি বা ভাঁজ করি তখন ওই বাটটা সামনের দিকে আসে, আবার পরে চলে যায়, বা মালয় বলা হয়, আমাদের এই অঞ্চলে বলা হয় যে মালয়, ঠিক আছে? প্যাটেলা। তারপর হচ্ছে টিবিয়া এন্ড ফিবুলা, হাতে আমরা পড়লাম রেডিয়াস আলনা, পায়ে চলে গেল টিবিয়া ফিবুলা। যে একজন ফুটবল প্লেয়ার আর একজন ফুটবল প্লেয়ারের সাথে যখন পায়ে পায়ে সংঘর্ষ হয়, দেখা যায় যে কারো টিবিয়া ফিবুলার যে কোনো একটা ভেঙে গেছে। অনেক সময় দেখা যায় না, এইটাই ভাঙে। টিবিয়া ফিবুলা হচ্ছে হাঁটুর নিচে থেকে, এখানে দেখেন অবস্থান বলছে বৃদ্ধা আঙ্গুল বরাবর, মানে পায়ের উপরের এটা হচ্ছে টিবিয়া, আর সাইডের যেটা পাতলা আছে মানে চিকন সেটা হচ্ছে ফিবুলা। টার্সাস, এই ঠিক হাতের এখানে যেখানে বললাম কার্পাল বললাম, পায়ের এই জয়েন্টটাতেই আছে টার্সাস। মেটা টার্সাল, পায়ের লম্বা লম্বা অংশগুলো মেটা টার্সাল। টোজ মানে হচ্ছে পায়ের আঙ্গুলের হাড়, পায়ের ছোট ছোট আঙ্গুল আছে না, সেই আঙ্গুলের হাড়। এখানে মোট আমরা আপার লিম্বে পাইলাম হচ্ছে 64টা, আর লোয়ার লিম্বে পাচ্ছি কয়টা? 62টা। তাহলে মোট কত হলো? 126টা। আচ্ছা, এখানে একটু ছবিতে দেখাই। এখানে দেখেন সবগুলো নাম দেওয়া আছে, পেলভিক বোন, হিপ জয়েন্ট, ফিমার, প্যাটেলা, তারপরে হচ্ছে নি জয়েন্ট, এই হাঁটু জয়েন্টটাকে নি জয়েন্ট বলা হচ্ছে। টিবিয়া, ফিবুলা, ল্যাটারাল মেডুলাস, মিডিয়াল ম্যালুলাস, অ্যাঙ্গেল জয়েন্ট, সবগুলোর নাম দেওয়া আছে। যে নিচে দেওয়া আছে মেটাটার্সাল। বোন অফ ভার্টিব্রা কলাম, তাহলে বোন অফ ভার্টিব্রা কলাম যদি আমরা পড়তে যাই, তাহলে ভার্টিব্রাটা কি সেটা জানতে হবে। আমাদের মস্তিষ্কের উপরে থাকে কি একটা খুলি আবরণ, যেটা সেটাকে খুলি বলা হয়, আর মাথার খুলি। স্যার এই পাশে আরেকটা থেকে গেছে স্যার। আচ্ছা, বোন অফ থোরাক্স, থোরাক্স মানে বুকের অংশে যে বোনগুলো আছে সেগুলোর নাম। স্টার্নাম, এই মাঝে একটা শক্ত হাড় আছে, সেটার নাম হচ্ছে স্টার্নাম। আর তার সাথে কিছু কার্টিলেজ যুক্ত হয়ে রিবস, মানে হচ্ছে বুকের বাসা বা আমরা খাঁচা বলি, যেটার মধ্যে হার্ট, লাংস এইগুলো থাকে। হার্ট এবং লাংস মেইনলি প্রোটেক্ট করা হয় হচ্ছে কোন পাশে না, দুই পাশেই লাংস থাকে, রাইট লাংস, লেফট লাংস। আর হাড়টা ঠিক মাঝ বরাবর থাকে, বাম পাশে কিছু অংশ বেশি থাকে, ডান পাশে কিছু অংশ কম থাকে, মানে যদি সেন্ট্রাল করি, ঠিক আছে? এই যে রিবস গুলো এইভাবে ক্রপ করে বাঁকানো, ঠিক আছে? আমরা একটু আঁকাই। এর মাঝখানেটা যেটা সোজা গেল, যেটার উপর সাথে সংযুক্ত একটা আছে, আর এই সারা এটা 3D সেকশন করলে কিন্তু ভালো বোঝা যায়, কারণ আমাদের বডির এই পাশ থেকে শুরু করে আবার পিঠের পর্যন্ত চলে গেছে। সামনে হচ্ছে স্টার্নাম, পিছনে হচ্ছে ভার্টিব্রা কলাম, এই মাল দিয়ে একটা বর্ডার চলে গেল, সেটা হচ্ছে ভার্টিব্রা কলাম। এটা খুলির নিচ থেকে ভার্টিব্রা কলামের মধ্যে দিয়েই স্পাইনাল কর্ডটা অতিবাহিত হয়, ঠিক আছে? যেখানে বড় অপারেশন করার জন্য অ্যানেস্থেসিয়া করা হয়, যেমন সিজারের ক্ষেত্রে বা ওপেন অ্যাবডোমেন, ওপেন হার্ট সার্জারি, সবগুলোর ক্ষেত্রে স্পাইনে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এটা হচ্ছে সামনের অংশ, এখানে কি বললাম? স্টার্নাম, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্নাম, আর এইগুলো হচ্ছে রিবস। রিবসটা কি হচ্ছে 12টা, এই পাশে 12টা, এই পাশে 12টা, 12 দুগুণে 24টা। কেউ যদি বলে 12 পেয়ারস, পেয়ার মানে জোড়া, ঠিক আছে? 12 পেয়ারস। এখানে দেখা হচ্ছে যে স্টার্নাম সংখ্যা একটি, অবস্থান বুকের মাঝ বরাবর,
তাহলে বুকের মাঝ বরাবর কোনটা? এই পর্যন্ত। রিবস 12 দুগুণে 24টা, বুকের খাঁচার হাড় সমূহ, বুকের খাঁচার হাড় সমূহ। বোনস অফ ভার্টিব্রাল কলাম, ঠিক আছে? মেরুদণ্ডের অস্থি সমূহ, এই যে বললাম সামনে স্টার্নাম আছে, পিছনে কি আছে? ভার্টিব্রা কলাম আছে। এখানে সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিস ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, তারপরে স্যাক্রাম ভার্টিব্রা এন্ড কক্সিস ভার্টিব্রা, ঠিক আছে? তাহলে সার্ভাইকাল ভার্টিব্রার সংখ্যা হচ্ছে 7টি। আমাদের প্রথম থেকে এই ঘাড়ের এখান থেকে শুরু করে, এখান থেকে প্রথম 7টা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, ঠিক আছে? তারপরে আছে থোরাসিস ভার্টিব্রা। বুকের অংশকে আমরা কি বলছি? থোরাস বললাম না? থোরাসের পিছনে যে ভার্টিব্রা গুলো আছে সেগুলো হচ্ছে থোরাসিস ভার্টিব্রা। এবার পেটের এখান থেকে নাভি পর্যন্ত, পিঠ পর্যন্ত যে ভার্টিব্রা গুলো আছে সেগুলো লাম্বার ভার্টিব্রা। পেটের অঞ্চল বরাবর ভার্টিব্রাকে বলা হয় লাম্বার ভার্টিব্রা। তারপরে হচ্ছে স্যাক্রাম ভার্টিব্রা। কোমর অঞ্চলে যে ভার্টিব্রা গুলো থাকে সেগুলো হচ্ছে স্যাক্রাম ভার্টিব্রা। তারপরে কক্সিস ভার্টিব্রা আছে 4টা, মলদ্বারের উপর বরাবর। এই 4টা ভার্টিব্রাকে কক্সিস ভার্টিব্রা বলে। তাহলে এখানে 7, 12, 5, 5, 4 এই মোট হচ্ছে 33টা। তাহলে মানব দেহের ভার্টিব্রার সংখ্যা কতটি? 33টা। মনে থাকবে এটা? কেউ যদি বলে যে মেরুদণ্ডের হাড় কয়টি, ভার্টিব্রার সংখ্যা কয়টি, তাহলে কি বলবো? 33টি। বোনস অফ স্কাল, স্কাল মানে কি? খুলি, ঠিক আছে? মানব দেহের খুলির বিভিন্ন অংশ আছে, বিভিন্ন অংশকে বিভিন্ন পার্টে পার্টে ভাগ করা হয়েছে। খুলি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন যতটুকু থাকে, বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, ডেভেলপমেন্ট হয়, আস্তে আস্তে বড় হয়, তাহলে খুলি কিভাবে বড় হয়? বিভিন্ন পার্ট পার্ট অংশ আছে, সেই পার্ট পার্টের মাঝে কিছু ফাঁকা অংশ আছে, সেই ফাঁকা অংশই আস্তে আস্তে প্রসারিত হয়, যে গ্যাপটা তৈরি হলো সেই গ্যাপটা আবার বোন হিসাবে তৈরি হয়, তাহলেই বড় হয়, ঠিক আছে? এই মাথার খুলির যে বোনগুলো আছে সেই বোনগুলোর কিছু নাম, যেমন ফ্রন্টাল বোন, প্যারিটাল বোন, অক্সিপিটাল বোন, টেম্পোরাল বোন, স্পিহয়েড বোন এন্ড ইথময়েড বোন, ঠিক আছে? এই নামগুলো একটু পড়বেন মুখস্থ করার জন্য। আচ্ছা, এই যে বইয়ে এখানে ভাগ করে দেখানো আছে যে কোনটার নাম কি। বোনস অফ ফেস, ঠিক আছে? মুখমণ্ডলে যে বোনগুলো জাইগোমেট্রিক আছে 2টা, দুই গালের উপর অবস্থিত, দুই গালের উপর অবস্থিত হচ্ছে কি? জাইগোমেট্রিক বোন। তারপরে ম্যাক্সিলা, দাঁতের মাড়ির উপরে অবস্থিত, দাঁতের মাড়ির উপরে অবস্থিত হচ্ছে ম্যাক্সিলা। আর হচ্ছে ম্যান্ডিবল, জামির মাড়ি, সরি জামির হাড়, ঠিক আছে? আর নেজাল, নেজাল ক্যাভিটি, নেজাল সবকিছু নাকের সাথে সম্পর্ক, নাক নোজ, নোজ থেকে আসছে নেজাল। তাহলে নেজাল বললে আমরা বুঝবো যে এটা নাকের হাড়, নাকের হাড়, ঠিক আছে? ইনফিরিয়র নেজাল কনকা, ঠিক আছে? এটা নাকের অগ্রভাগে অবস্থিত। ইনফিরিয়র মানে কি? সামনের অংশে হবে, সেজন্য নেজাল কনকা এখানে নাকের অগ্রভাগে অবস্থিত। প্যালাটেইন এখানে নাকের মাঝখানে অবস্থিত একটা হাড়ের নাম। ভোমার, এটা নাকের, দুই নাকের মাঝের হাড়। আমরা অনেক সময় বলি যে নাকের হাড় বাড়ছে, এইগুলোই চামড়া থেকে একটু স্ফীত হয়, মানে মোটা হয়ে যায়, তখন বলা হয় যে নাকের হাড় বাড়ছে। আবার কারো যদি জন্মগতভাবে দেখা যায় যে কিছু জিনিস থাকে না যে, আচ্ছা, রাস্তা প্রয়োজনের ক্ষেত্রে বাঁকা হয়, সোজা হয়, নাকের হাড়টা যদি এরকম সোজা না থেকে এরকম হয়ে যায়, তখন বলা হয় যে নাকের হাড়টা বাঁকা আছে। বাঁকা থাকলে কি হবে? অক্সিজেন নিতে সমস্যা হবে। ল্যাক্রিমাল, ঠিক আছে? ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে চোখের, এই যে চোখের এই দুই জায়গাতে আছে ল্যাক্রিমাল, ঠিক আছে? ল্যাক্রিমাল বোন যখন আই করানো হবে, মানে চোখ নিয়ে আলোচনা করা হবে, তখন বলা হবে যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। দুইটার অবস্থানই আমি যেখানে হাত দিচ্ছি ঠিক এই জায়গা, ঠিক আছে? এখানে হাড় পাইলাম কয়টা? 14টা। এই মোট হচ্ছে
206টার নাম এখানে বর্ণনা করা হলো। এবার দেখেন যে মানবদেহে কিছু জয়েন্ট আছে, মানে জোড়া। আমরা কি করি যে এই বইয়ে যদি চিন্তা করি, প্রথমে কিছু পেজ লেখা হয়েছে, তারপরে কিছু পেজ মিলে হয়েছে অধ্যায়, তারপরে কিছু অধ্যায় মিলে একটা বই তৈরি হচ্ছে। ঠিক এরকমই মানব দেহের কিছু অংশ পার্ট পার্ট করে তৈরি হয়েছে, হওয়ার পরে সেইটা জয়েন্টের মাধ্যমে সংযোগ করে একটা গোটা বডি। আমি এরকম বলছি না যে মানব দেহে আল্লাহ তাআলা প্রথমে পার্ট পার্ট করে সৃষ্টি করছে, বলছি যে এরকম কিছু পার্ট পার্ট অংশ জয়েন্ট দ্বারা একত্রিত হয়েছে। ঠিক আছে, যেমন এখানে রেডিয়াস আলনা আর এখানে হিউমারাস, এই দুইটার মাঝের যে আছে এটাকে বলা হয় নি এলবো জয়েন্ট। ঠিক আছে, বা কোনোয়ের যে জয়েন্টটা। আবার ফিমার এবং হচ্ছে টিবিয়া ফিবুলা, এর মাঝে আছে কি নি জয়েন্ট, হাঁটুর জয়েন্ট। ঠিক আছে, প্রত্যেকটা জয়েন্ট বা প্রত্যেকটা সংযোগ স্থলের বিভিন্ন নাম দেওয়া আছে, সেই নামগুলো এখানে দেওয়া আছে, সেগুলো বলি। শোল্ডার জয়েন্ট মানে কাঁধের জোড়া, এলবো জয়েন্ট মানে হাতের কনুইর জোড়া, নি জয়েন্ট হাঁটুর জোড়া, রিস্ট জয়েন্ট হাতের কবজির জোড়া, রিস্ট জয়েন্ট। ঠিক আছে, হাতের কবজির হচ্ছে জোড়া। হিপ জয়েন্ট কোমরের জোড়া। ঠিক আছে, কোমরের দুই হিপ বোন যখন জয়েন্ট হয়েছে ওখানে বলা হয় হিপ জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্ট পায়ের গোড়ালির জোড়া। বিভিন্ন নামকরণের সুবিধা আছে। মানব দেহ যখন চিকিৎসার কাজে বিভিন্ন জায়গার নাম নির্দেশ করা হয়, দেখা গেল যে কোনো জয়েন্টের নাম দেওয়া নাই, তখন কি করা হতো, বলে দিতে হতো যে আপনার জয়েন্টের এক্স-রে করতে হবে। সেটা কোন জয়েন্টের তাই কি বলা যায় তো না, সেই জন্যই আলাদা আলাদা নামের প্রয়োজন। নামের প্রয়োজন কেন, সেটাকে স্পেসিফিক ভাবে ইন্ডিকেট করার জন্য। আমরা এখানে যদি এক্স-রে করতে দেওয়া হয় যে হিপ জয়েন্টের, তাহলে যে এক্স-রে করবে আর যে ডাক্তার লিখে দিল, তারা দুজনেই একই জায়গায় নির্দেশ করবে, কোথায়, যে কোমরের অংশে। কোমরেই হিপ জয়েন্টটা অবস্থান করে। এর আগে কিছুক্ষণ আগেই বললাম কি যে হিপ জয়েন্টের অবস্থান কোথায়, কোমরে, তাই না? তাহলে এক্স-রেটা কোথায় করবে, হিপ জয়েন্ট বা কোমরের অঞ্চলেই করবে, তাই না? যদি বলা হয় যে নি জয়েন্ট, নি জয়েন্ট কোথায় আছে, নি জয়েন্ট আছে হচ্ছে হাঁটুতে। ঠিক আছে, তাহলে আমরা এক্স-রে যদি কেউ করে, তাহলে তো ওই নি জয়েন্টে যদি করতে চায় তাহলে কোথায় করতে হবে, হাঁটুতে অঞ্চলে করতে হবে। কেউ পড়েই গেছে, তাহলে এখানে ব্যথা পাইলো, প্রেসক্রিপশনে তো লিখতে হবে যে সে কোথায় ব্যথা পাইছে, সে তখন লেখা যাবে পেইন ইন নি জয়েন্ট, মানে নি জয়েন্টে ব্যথা বা হাঁটুতে ব্যথা, এভাবে লেখা যাচ্ছে না? ক্লিয়ার? এই জন্যই বিভিন্ন জয়েন্টের নামগুলো জানতে হবে এবং মেডিকেল টার্মে এগুলোর নাম আলাদা আলাদা ভাবে দেওয়া আছে এবং আপনাদেরও শেখানো হচ্ছে। এবার দেখেন যে সাইনাস, আমাদের মুখমণ্ডলের কয়েকটি ফাঁপা নলযুক্ত প্রকোষ্ঠ আছে যা বায়ু দ্বারা পরিপূর্ণ থাকে। আমাদের মুখমণ্ডলে কিছু ফাঁকা প্রকোষ্ঠ থাকে যেটা বায়ু দ্বারা পূর্ণ থাকে, সেগুলোকে আমরা কি বলছি, সাইনাস বলছি। এই সাইনাসে ইনফ্লামেশন হলে তাকে সাইনোসাইটিস বলা হয়। ইনফ্লামেশন যেখানেই আসবে সেখানে আইটিএস যুক্ত হবে, আইটিএস যেখানে এটা যুক্ত থাকবে সেখানেই বোঝা যাবে যে এখানে ইনফ্লামেশন হয়েছে। ইনফ্লামেশন মানে কি, জায়গাটায় ফুলে যাবে, জায়গাটায় তাপ বাড়বে। ঠিক আছে, আবার জায়গাটা লাল আকারও হতে পারে। যেমন চোখে একটা কমন রোগ হয়, আমরা বলি চোখ ওঠা, বলা হয় কনজাংটিভাইটিস। ওই যে আইটিএস আছে লাস্টে, তখনই মনে করতে হবে যে চোখে প্রদাহ হচ্ছে, জ্বালাপোড়া হচ্ছে, চোখ ফুলে যেতে পারে। ঠিক আছে, চোখ লাল হয়ে যাবে। আমাদের মুখমণ্ডলে 4 ধরনের সাইনাস থাকে: ফন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, স্পিনয়েড সাইনাস এন্ড ইথময়েড সাইনাস। এই 4টা সাইনাস আছে। এই নামগুলো প্রথমে পড়তে একটু কষ্ট হবে, কারণ কি এই নামগুলোর সাথে আপনারা কেউই পরিচিত নয়। ঠিক আছে, কিন্তু বারবার যখন আপনারা রিকভারি করবেন তখন এইটা সহজ
হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, এবার আপনারা সবাই একটু দেখেন যে কোন হাড় এর উচ্চারণ আপনারা সঠিকভাবে পারছেন না। ক্লাসটা নেওয়া হলো, এই ক্লাসের মধ্যে কোনো কিছু বোধগম্য বা বুঝতে না পারা থাকলে সেটা বলেন, সেটা নিয়ে আলোচনা করা হবে। স্যার জন্মগতভাবে কোনো হাড় যদি আপনি যেমন নাকের কথা বললেন যেটা বেঁকানো হয়, জন্মগতভাবে যদি এরকম বেঁকানো থাকে সেই কিছু তার গঠনের প্রণালী এখনো বৃদ্ধি পায়নি, বড় হলে বৃদ্ধি পাবে। যখন বৃদ্ধির সাথে সাথে ওটাকে সোজা করানো কোনো এরকম হয়, সোজা করানো যায়। মানব দেহ সৃষ্টি করছে আল্লাহ তাআলা। সৃষ্টির যখন কোনো সমস্যা হয় তাকে বলা হয়, কোনো জন্মগত ত্রুটিকে বলা হয় কনজেনিটাল ডিফর্মিটি, মানে জন্মগত ত্রুটি। জন্মগত ত্রুটি আমরা দেখতে পাই অনেক সময়, অনেক সময় বোঝা যায় না। তাহলে যেটা বোঝা যায় সেটার জন্য ইমিডিয়েট ট্রিটমেন্ট নেওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে, আর কোনো কোনো ক্ষেত্রে লাগে না। যেমন নাকের হাড় যদি ছোটকালে বাঁকা থাকে, সেটা পরবর্তীতে কিছু হাড় আছে যেগুলো সোজা হয়ে যায়, আর কিছু আছে যেগুলো সোজা হয় না, সেগুলোই পরবর্তীতে এখন ছোট বাচ্চা তাৎক্ষণিক তো আর অপারেশন করা যাবে না। তখন কি করতে হবে, বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করতে হবে। যেমন 12 বছর বা 15 বছর হলো, তখন সেটাকে অপারেশন করতে হবে। কথা বলা গেছে? আবার কিছু আছে যে ক্লাব ফুট, ঠিক আছে, মানে পা কারো এরকম বাঁকা থাকে, সেইগুলোতে থেরাপি দিতে হয়। দিয়ে দিয়ে যখন বড়, জেলা সদর, বিভাগীয় হসপিটাল এন্ড স্পেশালাইজড হসপিটাল, এই তিনটা বড় বড় সেক্টর বা হসপিটালগুলোতে এইগুলোর জন্য প্রতি সপ্তাহে 2টা দিন ক্যাম্প করে স্পেশাল ডক্টরগুলো। সেইগুলো তখন তারা ডিফর্মিটি মা বাবাকে এইভাবে শিখাই দেয় যে আপনারা বাড়িতে এটা ব্যায়াম করবেন। আর প্রতি সপ্তাহে যখন মা বাবাকে আস্তে আস্তে ট্রেনিং প্রদান করে, তখন ওইগুলো আস্তে আস্তে ডিফর্মিটি গুলো দূর হয়ে যায়। মা বাবাকে ট্রেন করছে কেন, যেন সপ্তাহে বাকি 5 দিন তারা এইভাবে কি বলা যায় যে ফিজিওথেরাপি বা প্রক্রিয়া যেগুলো শিখাই দেয় সেগুলো করতে পারে, ঠিক আছে। কারণ আর সপ্তাহে সপ্তাহে যাওয়ার উদ্দেশ্য থাকে যেন গ্রোথটা কতটুকু হচ্ছে সেটা চেক করা যায়, চেক আউট করা যায়, মনিটর করা যায় যে এই বাচ্চা ভালো হচ্ছে কিনা। লাস্টে যদি ভালো নাই হয়, দেখা গেল 2 থেকে 5 বছর বা 5 থেকে 10 বছর একটা অবজারভেশনটা নিয়ে আসা হলো, তারপরে যদি ডিফর্মিটিটা না সারে, তাহলে দেখা যায় যে ডিফর্মিটিটা যদি খুবই সমস্যা না করে, তাহলে বলা যায় যে এইভাবে আপনি কন্টিনিউ করেন, তখন কি বলা হয় যে প্রতিবন্ধী, ঠিক আছে। আর যদি সেই ডিফর্মিটি গুলো দূর করা যায়, তখন আবার সুস্থ স্বাভাবিক হয়ে যায়। কথা বোঝা গেছে? আর কোন প্রশ্ন এই দ্বিতীয় অধ্যায় যদি গেল? হাড়টা জোড়া লাগবে, এটাই তো স্বাভাবিক। মানে হাড় ভেঙে গেল, আপনি যদি ওই হাড়টাকে নড়াচড়া না করেন, তাহলে ওইটা আবার ক্যালসিফরমেশন হয়ে জোড়া লেগে যাবে। একাই চলে যাবে। হ্যাঁ, একাই জোড়া লেগে যাবে অটো। আমরা ফুটবল খেলার কথা বললাম। ফুটবল খেলতে যে 2টা প্লেয়ারের ধাক্কাতে এটাকে ধরলাম নি জয়েন্ট, ঠিক আছে। নি জয়েন্টের উপরে আছে কি ফিমার, ফিমারে লাগেনি, আমাদের লাগছে টিবিয়া, আর এই তার পাশে দিয়ে আছে ফিবুলা, ঠিক আছে। এটা একটা পায়ের ছবি আঁকলাম, কঙ্কাল তন্ত্র, মানে পায়ের কঙ্কাল তন্ত্র গাঠনিক এরকম। এখানে ভেঙে গেছে, ভেঙে যাওয়া অংশটা মুছে দিলাম। এত জায়গা গ্যাপ হয়ে ভাঙে না, ধরেন হালকা একটু ভেঙে গেছে এরকম। শুধু টিবিয়া ভাঙছে, শুধু টিবিয়া ভাঙলে ফিবুলা ভেঙে যাবে, কারণ ফিবুলা হচ্ছে হ্যাঁ, এটাও ভেঙে দিলাম। এবার রোগীটা ভেঙে গেছে, মাঠে থেকে কি করা হলো, স্ট্রেচারে করে রোগীকে হসপিটালে নিয়ে যাচ্ছে। এবার এক্সরে করা হলো, দেখা হলো যে এই জায়গাতে ভাঙা আছে। তাহলে এবার কি করে চিকিৎসা বিজ্ঞান কি বলছে, এই হাড়টা যদি সব সময় অনবরত নড়তে থাকে, তাহলে কি জোড়া লাগবে? লাগবে না, কারণ জোড়া লাগতে যাচ্ছে, আবার নড়ে যাচ্ছে, ওখান থেকে আবার
স্থানচ্যুত হয়ে যাচ্ছে। তাহলে যদি এটা ভেঙে যায় তখন কি করা হয়, এখান থেকে টানা দিয়ে এভাবে দড়ি দিয়ে টানা দিতে হয়, দিয়ে এখানে তিনটা ইট ঝোলাই দেওয়া হলো বা দুইটা ইট ঝোলাই দিয়ে পাটাকে টান করে রাখা হচ্ছে যেন ওখানে ক্যালসি ফর্মেশন হতে পারে। তা কি করতে হয়, মুখে এখানে ভেঙে গেছে তাহলে ব্যথা আছে, ব্যথা ট্যাবলেট দিতে হবে। আবার কি করতে হবে, ক্যালসিয়াম ফর্মেশন করার জন্য ক্যালসিয়াম ট্যাবলেট দিতে হবে। এইটা গেল সিরিয়াস পর্যায়ে এভাবে টানা দেওয়া হয়। প্লাস্টার করা হয়। যদি হালকা ভাঙে, যেমন একটা ভেঙে গেছে, তখন কি করা হয়, এটাকে ওপেন করা হয়। ওপেন করার পরে এই পাশ দিয়ে প্লেট লাগাই দেওয়া হয়, লোহা অ্যালুমিনিয়ামের প্লেট লাগানো হয়, ঠিক আছে। দিয়ে এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, এখানে 1 2 3 4 এই সাইডটা স্ক্রু দিয়ে এঁটে দিলে এই পাশে প্লেট এই পাশে প্লেট লাগাই দিলে এই হাড়টা ফিক্সড হয়ে গেল। তখন তো টুকটাক নড়াচড়া করলেও সমস্যা হয় না। তারপরে উপর দিয়ে কি করতে হয়, প্লাস্টার করে দিতে হয় যেন হাড়টা ভিতর থেকে স্ক্রু দিয়ে ফিক্স করা হলো, বাইরে দিয়ে প্লাস্টার করে ফিক্স করা হলো। নড়াচড়া না করলে অটোই সেটা জোড়া লেগে যাবে। এটাই হচ্ছে পদ্ধতি। তাহলে স্ক্রু কি হাড়ের ভিতর দিয়ে লাগানো হয়, আমরা যেরকম দুইটা জিনিস ছিদ্র করে লাগাই এইভাবে লাগানো হয়, না পাশ দিয়ে লাগানো হয়? দুই প্লেটে যদি কিভাবে বলা যায়, এইটা জি হাড়, জি জি এখানে প্লেট রাখলাম, জি প্লেটটা মনে করলাম যে এইটা পাতলা, তো পাতলা হয় প্লেট। এবার এই দুইটাকে জোড়া লাগার জন্য এই স্ক্রুর উপর দিয়ে এই হাড়ের মধ্যে স্ক্রুটা হাড়ের ভিতর দিয়ে, হ্যাঁ হাড়ের মধ্যে চলে যায়। বুঝতে পারছি স্যার। তাহলে আমরা সাধারণত বাইরে যেভাবে নাট লাগাই কোন জিনিসের জোড়া দেওয়ার জন্য ছিদ্র করে, ঠিক একই নিয়মই, একই মানেরই স্ক্রু। এইগুলো হচ্ছে স্টেরিলাইজেশন করা, আর যেটা আমরা কাঠের কাজ বা লোহার কাজ করার সাথে এগুলো ময়লা যুক্ত, ঠিক আছে। এতটুকুই পার্থক্য। ওই একই স্ক্রুই ওখানে একটু স্পেশালি শেপ দেওয়া হয়, কেমন যেন বাইরেটা বড় দিলে সমস্যা নাই, হাড় মানে শরীরের মধ্যে থাকবে, তাহলে কিন্তু আমি কি ছোট ছোট আল্লাহ স্পাইন সার্জারি করে সংক্ষেপে একটু জানি। আচ্ছা, আর কোনো কিছু জানা আছে কিনা? অনলাইনে যে স্টুডেন্ট সকল আছে তাদের মনে কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আগামী সপ্তাহে আপনারা কিছু কিছু করে হাড়ের নামগুলো আপনারা টোটালি করবেন। যারা অফলাইনে আছেন তাদেরকে ধরার সুব্যবস্থা আছে, যে সামনাসামনি আমি কোয়েশ্চেন করতে পারবো। এবং আপনারা অনলাইনে যারা আছেন সবাই একটু মনোযোগ দিয়ে হাড়গুলোর নাম, জয়েন্টগুলোর নাম সবগুলো মুখস্থ করবেন, যেন আপনাদের সামনে জীবনের কার্যক্রম করার জন্য, পরীক্ষার জন্য এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সবাই বুঝছেন? ঠিক আছে, তাহলে আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আসসালামু আলাইকুম।